প্রাইভেট কোম্পানি জবগুলো যে আমাদের রয়েছে এটার উপর একটা সংক্ষিপ্তভাবে ওভারভিউ প্রদান করবেন ডাক্তার আরশাদুল ইসলাম তমাল ভাই, সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ, ইথিক্যাল ড্রাগস লিমিটেড, বগুড়া। ভাইয়ের আরেকটা পরিচয় রয়েছে, আমাদের ভেটেরিনারিয়ানদের জব খোঁজার জন্য একটা ফেসবুক গ্রুপ রয়েছে, জব ফর ভেটেরিনারিয়ান। এই গ্রুপটার অ্যাডমিন হচ্ছেন ডাক্তার আরশাদুল ইসলাম তমাল ভাই, যে গ্রুপে অলমোস্ট প্রতিদিন বিভিন্ন জব সার্কুলার উনি শেয়ার করেন। সেখান থেকে বহু ভেটেরিনারিয়ান উপকৃত হয়ে থাকেন। ভাইয়ের হচ্ছে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে এই সেক্টর নিয়ে, ভেটদের জব সেক্টর নিয়ে অভিজ্ঞতা রয়েছে। আমি ভাইকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে প্রাইভেট কোম্পানি জবগুলো নিয়ে ওনার একটা ওভারভিউ উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আলামিন ভাইকে। আসলে উনি সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আসলে একটা ভেটেরিনারিয়ানদের একটা মিলন মেলা বা এটাকে বলে যে আমাদের ডিসকাশন একটা আয়োজন করেছেন। আসলে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উপলক্ষে যে 3 দিনের একটা সেমিনারের যে ইয়া করছে অনলাইন। আসলে আমাদের ভেটেরিনারিয়ানদের জন্য যে প্রাইভেট সেক্টর বা আমরা যে একটা প্রফেশনাল ভিতরে আছি, এটা নিয়ে আসলে ক্যাম্পাসে কেউ ওইভাবে চিন্তা ভাবনা করে না বা এটাকে নিয়ে কেউ ওইভাবে সময়ও দেয় না। কিন্তু এটা যে দরকার বা এটা যে একটা বর্তমান যে অ্যাডভান্স যুগ, চলতে গেলে বা শিখতে গেলে যত এখানে স্কিলের যেমন প্রয়োজন, কমিউনিকেশনের যেমন প্রয়োজন, সবকিছু এখানে প্র্যাকটিক্যাল নলেজেরও প্রয়োজন। সবকিছুর সমন্বয় হয়ে আসলে প্রাইভেট সেক্টর বা আমরা যে প্রফেশনে আছি, আসলে ডিভিএম একটা ডিগ্রিটাও যেরকম অনেক কঠিন পড়াশোনা এবং অনেক বেশি পড়াশোনা। যেমন আমাদের সাথে অন্য ফ্যাকাল্টি যারা পড়ে এগ্রিকালচার বা হচ্ছে ফিশারিজ বা অন্যান্য বিবিএ এমবিএ, ওদের কিন্তু সকালবেলা ক্লাস থাকলে বিকালে ক্লাস থাকে না, বা বিকালে ক্লাস থাকলে সকালে ক্লাস থাকে না। আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস থাকে, প্র্যাকটিক্যাল থাকে। আমাদের পড়ার পরিমাণটাও এরকম। আর প্রাইভেট সেক্টরেও আমরা যখন প্রফেশনে জয়েন করব, আমাদের কাজের পরিধিটাও এরকম। যেমন অন্য প্রফেশনের লোকজনদের 9টা 5টা অফিস আছে বা নির্দিষ্ট অফিস আছে, নির্দিষ্ট কিছু কাজ আছে। কিন্তু আমাদের যারা ডাক্তার, আমরা ডিভিএম পাস করছি, আমাদের যে কাজের ক্ষেত্র, এটাও যেমন চ্যালেঞ্জিং, কাজের কোনো টাইমও নাই, কাজের কোনো শিডিউলও নাই, আপনার রোগেরও যেমন কোনো ইয়া নেই। যেমন এখন রোগ এক ধরনের আসতেছে, রানীক্ষেত, গাম্বর বা লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে লাম্পি স্কিন। গত বছরে যেরকম লক্ষণ আসছিল, এবছর কিন্তু ভিন্ন লক্ষণ আসতে পারে। আবার গত বছর আমি যেটা ট্রিটমেন্ট দিয়ে ফলাফল পেয়েছি, এবছর হয়তো আমি সেটা দিয়ে ফলাফল নাও পাইতে পারি। এই জন্য আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে, যুগের সাথে তাল মিলাতে হবে। নতুন নতুন যে টুলস গুলো আসবে, নতুন নতুন যে প্রোটোকল গুলো আসবে, নতুন যে টেকনিক গুলো আসবে, এগুলো সবসময় আমাদেরকে আপডেট রাখতে হবে। আর ভাই যেটা বললো যে জব ফর ভেট গ্রুপ, আমি 2016 সালে আর কি খোলা হয়েছিল, এবং এরপর থেকে প্রতিনিয়ত এটার মাধ্যমে আমি আসলে চেষ্টা করছি আমাদের যারা জুনিয়র বের হচ্ছে, এটা মূলত তাদের জন্যই। বাট জুনিয়ররা তো অবশ্যই এই চাকরির ক্ষেত্রে এখানে জব ফর ভেট থেকে খবরগুলো পাচ্ছে। পাশাপাশি যারা সিনিয়র লেভেলের আছে, মিড লেভেলের, সেখানে কেউ কিছু কিন্তু এখন ওই লেভেলের চাকরিগুলোর নিউজও মাঝে মাঝে আসতেছে বা হয়। কারণ যত দিন যাবে, একটা আমারও যেহেতু আমি যখন ছোট ছিলাম বা 16 সালে আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি, তখন আমার কমিউনিকেশন লেভেল একরকম ছিল। কিন্তু এখন 9 বছর 10 বছর পর এসে আমার মোটামুটি যারা আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল ছিল বা আমি যে বড় ভাইদের সাথে ওঠা বসা করছি, তারা এখন কোম্পানির টপ লেভেলে গেছে, ম্যানেজমেন্ট লেভেলে গেছে। এখন সেই লেভেল থেকেও আমার কাছে সার্কুলার আসতেছে বা আমার কাছে ডিভিএম ডাক্তার চায়। সেখান থেকে মোটামুটি একটা এই জব ফর ভেটের মাধ্যমে একটা কমিউনিকেশন একটা গ্রুপ তৈরি হয়েছে বা একটা প্ল্যাটফর্ম আমি বাংলাদেশের সবার জন্য একটা তৈরি করতে পারছি আর কি। সবার সহযোগিতা আছে এখানে, সিনিয়র জুনিয়র মিলে আর কি এখানে। আর যারা জুনিয়র আছে ক্যাম্পাসে এখন পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সবসময় এটাই মেনটেন করতে হবে যে শুধু পড়াশোনা করলেই যে হবে এমন না। পড়াশোনার পাশাপাশি টেকনিক্যালি যেমন আমাদের ট্রিটমেন্ট বা সার্জারি ক্ষেত্রে স্কিলগুলো অর্জন করতে হবে, পাশাপাশি কমিউনিকেশন লেভেলটাও থাকতে হবে। যে আগের যে কয়েকজন মেডিসিন কোম্পানি, ফিড কোম্পানি বা এনজিও, বিভিন্ন আরো হয়তো সামনে ফার্ম জব এবং আরো অন্যান্য যে জবগুলো সম্পর্কে যাওয়াই সেশন হবে, সেগুলোতে আপনারা যখন যে কেরিয়ারে যাবেন, তখন সেটা নিয়ে আপনারা তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। কারণ আমাকে আগে
যখন আপনি ক্যাম্পাস লাইফে থাকবেন, অনেকে সেখান থেকে টার্গেটটা ফিক্সড করে নিতে হবে যে আমি কোন দিকে যাব, সরকারি চাকরির দিকে, বিসিএস এর দিকে যাব, না বেসরকারিতে ক্যারিয়ার করব, না আমি ফার্ম লেভেলে যাব, না কোন লেভেলে। কারণ এক একটা চাকরি কিন্তু এক এক ধরনের, এবং প্রত্যেকটা জব নেচার আলাদা, প্রত্যেকটার সুযোগ সুবিধা আলাদা, প্রত্যেকটার কিছু আলাদা ধরনের ব্যারিয়ার আছে, কিছু আলাদা ধরনের টেকনিক্স আছে। এই জন্য সেগুলো থেকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যেমন জব সার্কুলার একটা, আমি যখন গ্রুপে একটা জব সার্কুলার দিই, সবাই নক দেওয়া শুরু করে, ভাই জব, আমার জব লাগবে, আমার জব লাগবে। আসলে এটা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যে এত পরিমাণ বেশি বেড বের হচ্ছে, সেই তুলনায় কিন্তু কর্মসংস্থান ওইভাবে বাড়তেছে না। হ্যাঁ, কর্মসংস্থান অনেক আছে অন্যান্য সেক্টরের, যদি বিবিএ এমবিএ বা অন্য সেক্টরের যদি আপনি কম্পিউটার সায়েন্সের তুলনায় ধরেন, ডিভিএম পাশ করলে আপনি চাকরিটা তাদের চেয়ে অনেক ইজিলি বা তাদের চেয়ে অনেক তাড়াতাড়ি পাবেন। কিন্তু তারপরেও এখন আগের চেয়ে অনেকটা কঠিন হয়ে গেছে, কারণ যেহেতু যে পরিমাণ ভেট বাড়তেছে সেই পরিমাণ আসলে কর্মসংস্থান বাড়তেছে না। হয়তো বাড়বে, সময় লাগবে। যেমন এলইডির মতো বড় একটা প্রজেক্ট ছিল, সেখানে অনেকের কর্মসংস্থান হয়েছে। ওই প্রজেক্টে চলে যাওয়ার পর থেকে দেখা যাবে আবার সবাই প্রাইভেটে, অনেকে ব্যাক করতে যাবে, অনেকে অলরেডি সরকারিতে চলে গেছে ওখান থেকে, অনেকে স্কুলে চলে গেছে। এইভাবে আসলে ক্যারিয়ারটাকে এইভাবে আর কি ডেভেলপ অনেকে অনেকে করে নিয়েছেন। সেই জন্য আপনাদেরকে প্রথমেই প্ল্যান করে আগাইতে হবে যে আমি কোন দিকে যাইতে চাই, সেইভাবে আপনাকে কমিউনিকেশন রেডি করতে হবে। এবং যেমন আমি যে চাকরি, যেমন প্রথমে যে ভাইগুলা বলে গেলে, ফিট সেক্টরের চাকরিতে এক ধরনের চ্যালেঞ্জ। আমি যখন ডিসিশন নেবো যে আমি ফিডে ঢুকবো, তখন আমাকে সেই চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে প্রিপারেশন নিতে হবে যে না, আমি এই পজিশনে যেতে যাচ্ছি, এইখানে আমার এই এই চ্যালেঞ্জ আসবে, আমি সেগুলো ফেস করতে হবে। সেই মেন্টাল প্রিপারেশন প্লাস পাশাপাশি টেকনিক্যাল, এবং যে টেকনিক্যাল বা স্কিল যেগুলো লাগে সেগুলো নিয়ে যদি আপনারা আগান, তাহলে আপনার এই প্রাইভেট ক্যারিয়ারগুলো অনেক সুন্দর হবে। আর জব সার্কুলারের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে জব সার্কুলার আমার গ্রুপে তো হয়, আর যদিও সেটা আমি বলবো না যে সব 100% আমার গ্রুপের মাধ্যমেই হবে। হয়তো 30 থেকে 40% খবর আমি পাই, কারণ আমি একজন মানুষ, আমার পক্ষে সব কোম্পানির সাথে বা সবগুলো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা সম্ভব না, বা সব প্রতিষ্ঠানও আমাকে চেনেও না, বা সব প্রতিষ্ঠানও আমার সাথে যোগাযোগ করবে না। এখানে বিডি জবস আছে, আরো বিভিন্ন ধরনের সাইট আছে, সেখানে তারা জব সার্কুলার দেয়। পাশাপাশি যেটা বললেন, সবচেয়ে বেশি হয় যে যেমন যে অর্গানাইজেশনের যে ডিভিএম আছে, তাকেই কিন্তু অর্গানাইজেশন অনেক সময় দায়িত্ব দেয় যে আমাদের কোম্পানিতে ডাক্তার লাগবে, আপনি একটা ডাক্তার খুঁজে দেন। সেক্ষেত্রে ওই যে বললো না, বড় ভাই ছোট ভাই, এটাই সবচেয়ে বেশি কাজে লাগে। যেটা অন্যান্য ভাইরাও বলে গেলো যে হ্যাঁ, আমার কোম্পানিতে ডাক্তার লাগবে, আমি অনেক সময় খুঁজি বা নিজে সার্কুলার দেই, বা অন্য ভাবে যে ওভার ফোন বা ক্যাম্পাসের ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করে নেই। এটা হচ্ছে একটা ধরনের ইয়ে। আর আপনারা যে, আমি যেগুলো জব সার্কুলার দিচ্ছি, পাশাপাশি যে বিডি জবস বা অন্য যে হয়, সবগুলোতে অ্যাপ্লাই করতে হবে। ফ্রেশদের প্রথমে একটা টেনশন থাকে যে, বা একটা হতাশার মতো কাজ করে যে আমি পাশ করলাম, এখন চাকরি পাবো কি পাবো না, বা কবে পাবো। আসলে চাকরির বিষয়টা আসলে ভাগ্য এবং নিজের চেষ্টা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি চেষ্টা করতে থাকবেন, সার্কুলার গুলোতে অ্যাপ্লাই করতে থাকবেন, আস্তে আস্তে আপনার হবে। এমন কিছু কিছু জায়গায় দেখা যায় যে এক্সপিরিয়েন্স ছাড়া দিতে চায় না, আবার কোনো কোনো কোম্পানি ফ্রেশ নেয়। এগুলো অনেক ধরনের ক্রাইটেরিয়া কোম্পানির তার ফুলফিল করে তারা তাদের ডিভিএম বা কর্মী নিয়োগ দেয়। সেজন্য আপনারা চেষ্টা করতে থাকবেন, যোগাযোগ রাখবেন সবার সাথে, এবং অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার পর যেটা হয় যে, আমি যেটা বললাম যে স্কিল ডেভেলপমেন্ট বা হচ্ছে নিজেকে তৈরি করা। এখন ভাইবা, যেমন আমরা অনেক সময় অড সিচুয়েশনে পড়ি যে যাকে ভাইবা দিতে পাঠাই বা একজন জুনিয়রকে রেফার করে পাঠালাম, সে ভালো ভাইবা দিতে পারলো না, বা ভাইবা ভালো দিল, জয়েন করলো, আবার 1 মাস পর চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। এখন যে চাকরিতে আমি ঢুকতেছি, আপনি ওই কোম্পানি সম্পর্কেও ভালো মতো খোঁজ খবর নিয়ে ঢুকবেন। প্লাস কোন ধরনের কাজ হবে আমার জয়েনের আগে, ওই কোম্পানির সাথেও ক্লিয়ার করবেন। প্লাস আশেপাশে বড় ভাইদের সাথেও পরামর্শ করবেন যে আমি এই কোম্পানিতে ঢুকতে চাচ্ছি, আমার কি কি চ্যালেঞ্জ আসতে পারে, বা আমার কি কি হইতে পারে। এখন যখন আমি একটা, ধরেন একজনকে রেফার করলাম, বা একজন কোনো বড় ভাই একজন ছোট ভাইকে রেফার করলো, সে জয়েন করে 1 মাসের মাথায় চাকরি ছেড়ে দিল, বা 2 মাস বা 7 দিনের মাথায় চাকরি ছেড়ে দিতে পারে। এখন এগুলো যদি হয়, তখন কন্টিনিউ যখন এরকম হতে থাকবে, তখন ওই প্রতিষ্ঠান বা ওই বড় ভাই তখন আর ছোট ভাইকে রিকমেন্ড করতে পারবে না, বা তার রাস্তাগুলো বন্ধ হয়ে যায়।
ওই জন্য আপনাদেরকে সেগুলো খোঁজ খবর নিয়ে এবং নিজেকে ডেভেলপ করতে হবে, যাতে আমি ভাইবা বোর্ডে ন্যূনতম যে বেসিক গুলো আছে অন্তত সেগুলো যেন ভুল না করা হয়, এবং সেটাও আপনারা বিভিন্ন সাজেশন নিয়ে যাইতে পারেন যে আমি কোন কোন টপিকসটা পড়ে যাব, কোন কোন জিনিস কোশ্চেন ধরবে। এগুলো আসলে ভাইবা বোর্ডের বেসিক কোশ্চেন গুলো বেশিরভাগ ধরে। আর জব, আমি আরেকটা প্রবলেম আমি সবচেয়ে বেশি ফেস করছি, যারা অলরেডি জবে জয়েন করে আসি প্লাস জব চেঞ্জ করতেছি বা নতুন জবে জয়েন করতেছি, সবকিছু একটা প্রসিডিওর আছে, বা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান সবারই নিজস্ব রুলস রেগুলেশন আছে। বা বাংলাদেশ বলেন বা যে কোনো জায়গায় আপনি যে প্রতিষ্ঠানে পড়তেছেন, ডিবিএম মানে ডিবিএম ক্যাম্পাসেরও কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে, এবং সেগুলো মেনটেন করে আমাদের চলতে হবে। যেমন আমি চাকরিতে ইচ্ছে হলাম জয়েন করলাম, ইচ্ছে ভালো লাগতেছে না, এক সপ্তাহ পর চাকরি ছেড়ে দিলাম, এরকম না। যেমন সাধারণত ডিএম হচ্ছে আপনি যদি চাকরি থেকে ছাড়তে চান মিনিমাম 1 মাস 2 মাস আগে কোম্পানিকে বলা লাগে, এবং সেই অনুযায়ী রিজাইন লেটার দেওয়া লাগে সবার সাথে। আমি হ্যাঁ, আপনার একটা কোম্পানি ভালো না রাখতেই পারে, বা আপনার একটা নেক্সট ভালো অপরচুনিটি আসতে পারে। আমি আজকে এই কোম্পানিতে আসি দেখে যে সারা জীবন থাকবো তা না, আমার বেটার অপরচুনিটি আসবে। যে ভাইরা যেরকম বললো যে আপনি যখন ফিল্ডে কাজ করবেন অনেক কোম্পানি আপনাকে অফার করবে, অনেক কোম্পানি থেকে আপনি অফার পাবেন, এটাই স্বাভাবিক। তখন আপনাকে ওই প্রসিডিউর গুলো মেনটেন করতে হবে। যখন আপনি এগুলো মেনটেন না করবেন, অনেকে মনে করে যে হ্যাঁ আমি ভালো অপরচুনিটি পাইছি কালকেই আমি চলে যাব। এতে হয় কি, যখন ওই কোম্পানির সাথে আপনার সম্পর্ক, যেমন একজন আপনি কিন্তু একজন ডিভিএম এর প্রতিনিধি, বা আপনি যখন ক্যাম্পাসে পড়েন আপনি যদি কোনো একটা অন্যায় করেন তখন কিন্তু ক্যাম্পাসেরও বদনাম হয়। ওরকম যখন আপনি একজন ডিভিএম হয়ে কোম্পানিতে রুলস রেগুলেশন ব্রেক করে চলে যাচ্ছেন বা তাদেরকে সবাইকে কষ্ট দিয়ে চলে যাচ্ছেন, তখন এটা তারা ডিভিএম দের প্রতি তারা একটা মনোক্ষুণ্ণ হয়, বা তারা ডিভিএম দের প্রতি একটা খারাপ ধারণা করে যে ডিভিএম রা প্রসিডিওর মেনটেন করে না, বা ডিভিএম সেলফিশ বা স্বার্থপর, এরকম একটা কিছু তাদেরকে এই জন্য আপনারা যাবেন, সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন। হয়তো এমনও হয় যে আপনি যে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন 2 বছর পর আসে আবার সেই প্রতিষ্ঠানে জয়েন করতে হয়। অনেকেই অতীতে এরকম করছে, ভবিষ্যতেও অনেকে করবে। ওই জন্য যাওয়ার সময় সম্পর্ক সবার সাথে ভালো রেখে যাতে ভবিষ্যতেও আপনার কাজে লাগবে, প্লাস ওই কোম্পানি যখন আপনাকে আরো বলবে, যখন আপনি সবকিছু মেনটেন করে যাবেন তখন আপনাকে বলবে যে হ্যাঁ, আপনার এই পজিশনে আপনার কোনো পরিচিত ছোট ভাই বা পরিচিত কোনো ডিভিএম কে দিয়ে যান। এক্ষেত্রে আপনার দুইটা হইলো, একে আপনার সম্পর্ক তাদের সাথে সম্পর্ক ভালো থাকলো, ভবিষ্যতে আপনি রিকমেন্ডেশন করার জায়গাটাও থাকলো। আর আপনি যখন তাদের এগুলো না মেনে চলে যাবেন তখন সম্পর্কটাও খারাপ হইলো, পরবর্তী যে ডিভিএম জয়েন করবে তার জন্য কিছুটা চ্যালেঞ্জ বেশি হবে, কারণ কোম্পানি তখন অনেকটাই হার্ড লাইনে চলে যাবে। তো আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছিল বা একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছিল, বা একটা তাকে কিছু কমফোর্ট জোন দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখন এটাকে সে অপব্যবহার করে পরের জনকে তারা একটু আবার কড়া ভাবে দেখে এবং কঠোর মনিটরিং বা স্ট্রিক্ট হয়, তখন সে পরের ডিফেমের জন্য এটা একটু আবার কঠিন হয়ে যায়। এই জন্য আপনারা এগুলো একটু মেনটেন করবেন। আর জব সেক্টর, প্রাইভেট সেক্টরে আসলে অনেকে মনে করে যে না সরকারি সেক্টরে যেরকম সুযোগ সুবিধা প্রাইভেটে এত সুযোগ সুবিধা নাই। প্রাইভেট চাকরি মানে চ্যালেঞ্জ, এবং প্রাইভেট চাকরি মানে কষ্ট। এখানে আপনাকে যোগ্যতা দেখায়, কাজ দেখায় আপনার জিনিসটা আদায় করে নিয়ে আসতে হবে। সরকারি চাকরিতে এই চ্যালেঞ্জ গুলো অনেক কম। সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে আপনাকে সবসময় কাজ করতে হবে, বা আপনাকে চ্যালেঞ্জ গুলো নিতে হবে, এবং আপনাকে যে টার্গেট বা আপনার যে গোল, যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ফুলফিল করে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে প্রাইভেট কোম্পানির চ্যালেঞ্জ। বাট আপনি যদি এই কাজগুলো ভালো মতো করতে পারেন, যেমন আমাদের প্রাইভেট সেক্টরে অনেকে এখন লিডিং পর্যায়ে আছে, অনেক ভেটেরিয়ান এখন নিজেরা কোম্পানি দিছে, কোম্পানির মালিক আছে, এরকম অনেক ভেটেরিয়ান এখন আছে। এই জন্য আপনি যদি ক্যারিয়ার ফোকাস হন, নিজের স্কিল গুলো ডেভেলপ করতে পারেন, ফিল্ডে প্রয়োগ করতে পারেন, রেসপন্সিবলের সাথে দায়িত্ব পালন করতে পারেন, আপনিও একটা ভালো পোস্টে যাবেন বা ভালো একটা গোল অর্জন করতে পারবেন। হতাশা হওয়ার কিছু নাই, কারণ সরকারি চাকরি সবাই পাবে না। হয় 10 থেকে 15% হয়তো ডিবিএমরা সরকারি চাকরি পাবে, বাকিদেরকে হয় প্রাইভেট সেক্টরে আসতে হবে, নাহলে নিজে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা ইয়াতে আপনাকে যাইতে হবে। ওই জন্য হতাশায় ভোগা যাবে না, আবার বেশি ইয়াও করা যাবে না, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং বেসরকারিতে আরেকটা সুবিধা আছে কি, প্রাইভেটে আপনার এই যে এর আগের বাইরে বলে ইনক্রিমেন্ট প্লাস হচ্ছে যে ইনসেনটিভ বা হচ্ছে বোনাস, এগুলো অনেক অপরচুনিটি আছে, যেটা আপনি সরকারিতে ওইভাবে অপরচুনিটি নেয়। বা প্রাইভেটে আপনি আরেকটা যেটা স্যাটিসফ্যাকশনের বললাম, স্যাটিসফ্যাকশন বিষয়টা নিজের কাছে। আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করার পরে একটা ডেভেলপমেন্ট খামারিদের সাথে মিশবেন, তার খামারি আপনার মাধ্যমে ডেভেলপমেন্ট হবে,
একটা ডিলার আপনার মাধ্যমে ডেভেলপ হবে, তখন আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, বা আপনি দেশের জন্য কিছু করতে পারতেছেন, বা আপনি মানুষের জন্য কিছু করতে পারতেছেন, এটাও একটা বড় অর্জন। ভাই কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি আমি একটু বলি, আপনার জন্য একটা প্রশ্ন আছে, সেটা হলো যে প্রাইভেট সেক্টরে এমএস ডিগ্রির কোনো আলাদা বেনিফিটস আছে কিনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, প্রাইভেট সেক্টরে এমএস সেক্টরের স্পেসিফিক কোনো আহামরি কোনো মূল্য নাই। দুই একটা কোম্পানিতে এমএস করলে ইয়া কিছুটা প্রায়োরিটি দেয়, বাট খুবই কম আমি যেটা দেখছি। প্লাস এমএস এর বিষয়টা আসলে চাকরি, আমরা যারা ফিল্ডে চাকরি করি, ফিড কোম্পানি, মেডিসিন কোম্পানি, এদের ক্ষেত্রে এমএস এর খুব একটা যে আলাদা ভ্যালু এটা নাই। বাট ওই যে একটু আগে আলোচনা হয়েছিল নিউট্রিশনিস্ট হিসেবে, নিউট্রিশন, যারা নিউট্রিশন নিয়ে কাজ করবে তাদেরকে এমএস নিউট্রিশনে করতে, প্লাস ল্যাব জব গুলো যারা আছে, ল্যাব জবে হচ্ছে মাইক্রোবায়োলজিতে এমএস থাকতে হবে। এগুলো হলে এই দুইটা ক্ষেত্রে শুধু এমএসটা একটু ভ্যারি করে। তাছাড়া নর্মালি যে আপনার ফিল্ড জব বা প্রাইভেট জব, এখানে এমএস খুব একটা গুরুত্বপূর্ণ না। বাট আফসার আবু একটা কথা বলছে যে এমএস যারা ডিভিএম পড়তেছে সাথে সাথে এমএস করে নিলে ওই তাদের এমএসটা খুব স্মুথলি হয়ে যায়। পরবর্তীতে জবে ঢোকার পরে যদি কেউ এমএস করতে যায় তাকে অনেক কষ্ট করতে হয়, রুটিন মেলানো, ছুটি নিয়ে আসা, এটা একটু কষ্ট। তারপরে অনেকেই করতেছে, এমএস ডিগ্রিটা আসলে একটু সহজ, ওই জন্য খুব একটা প্রবলেম হয় না। যাদের সুযোগ আছে এমএস করে ফেলবে, আর যদি মনে হয় যে না এখনই চাকরি দরকার, করতে পারে, যে কোনো সময় এমএস করে নিতে পারে। জি, ধন্যবাদ ভাই। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, একটা ইন্টারেস্টিং প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে 6 ডিজিট স্যালারি হইতে কত সময় লাগতে পারে জয়েনিং এর পর থেকে? এটার আনসার করে আজকের মতো আপনার সেশনটি আমরা শেষ করব। ভাই প্লিজ। হ্যাঁ, এটা আসলে অনেকেরই কোশ্চেন থাকে। আসলে সবাই আসলে স্যালারিটাই ফ্যাক্ট করে। এখন 6 ডিজিট স্যালারি যাইতে গেলে আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। আপনি যদি এখন শুধু টেকনিক্যালে থাকেন, বা কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে আছে, যেমন আপনি যদি বড় কোম্পানিতে জয়েন করেন যেগুলো ব্র্যান্ড ভ্যালু ভালো, সেখানে আপনার 6 ডিজিট যাইতে 5 থেকে 7 বছর মতো লাগতে পারে যদি আপনি শুধু টেকনিক্যালে থাকেন, আর হচ্ছে কোম্পানিটা খুব ভালো হয়। আর যদি একটু মোটামুটি মিডিয়াম ধরনের কোম্পানি হয়, সেখানে হয়তো আপনার একটু আরো 8-9 বছর লাগতে পারে, টোটাল 8-9 বছর। আর যদি আপনি সেলস এন্ড টেকনিক্যালে যান, প্রথম আসলে সেলস এন্ড টেকনিক্যাল ক্যারিয়ার গ্রোথ আছে, স্যালারি গ্রোথ আছে, বাট ওটা চ্যালেঞ্জ আরো বেশি। আমাদের ডিভিএম যারা টেকনিক্যালি আমরা আছি, আমরা জাস্ট খামার, ভাই যেটা বিপ্লব ভাইও বলে গেছে যে জাস্ট আমরা খামারটাকে কিভাবে উন্নত করতে পারি, তাদের ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে ম্যানেজমেন্ট করে। আর এখানে ওই জন্য সেলস যারা করে তাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়, কারণ কোম্পানির আলটিমেট গোলস হচ্ছে সেলস। ওই জন্য যারা সেলস এন্ড টেকনিক্যালে যাবে তাদেরকে আমার পরামর্শ থাকবে প্রথম 2-1 বছর টেকনিক্যালে করে কিছুটা আগে এই ধরুন আমরা যারা পাস করি তারা কিন্তু এই ফিল্ড সম্পর্কে খুব একটা ধারণা নাই। ক্যাম্পাস লাইফের যে লাইফ আর জব লাইফের এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা। যারা প্রথমেই সেলস এন্ড টেকনিক্যালে ঢুকবে তাদের জন্য চ্যালেঞ্জ হবে। এই জন্য 1-2 বছর টেকনিক্যাল করে যদি সেলস এন্ড টেকনিক্যালে ঢোকেন, তারা 4-5 বছরের ভিতরে 6 ডিজিটে যাইতে পারবেন। এবং অবশ্যই যেটা বললাম যে পারফরমেন্স দেখাইতে হবে, যেখানে আপনার যে চ্যালেঞ্জ গুলো দিবে, টার্গেট গুলো দিবে, সেগুলো অর্জন করলে অটোমেটিক তার প্রমোশন, ইনক্রিমেন্ট অটোমেটিক তার বাড়তে থাকবে। এই জন্য 4-5 বছরের মধ্যে সম্ভব। আর যদি একটু দেরি হয়, টেকনিক্যালে থাকে 6-7 বছরের মধ্যে সম্ভব। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।